তাহলে আমরা এখন যে চ্যাপ্টারটা পড়ছি স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। তাহলে স্থির তড়িতের যে প্রাথমিক ঘটনাবলী, সেখানে স্থির তড়িৎ সংক্রান্ত যে বিষয় সেটাকে বোঝার জন্য আমরা একটা উদাহরণের সাহায্য নিচ্ছি। সেখানে আমরা কি বলছি, একটা বেলুনকে একটা সোয়েটারের সাথে স্পর্শ করিয়ে ছেড়ে দেওয়া হলো, দেখা গেল বেলুনটা নিচে পড়ে গেল। কিন্তু আমরা যদি বেলুনটাকে সোয়েটারের সাথে ঘষার পর বেলুনটাকে সোয়েটারের সাথে স্পর্শ করাই, তাহলে দেখা যায় যে বেলুনটা সোয়েটারের মধ্যে বা সোয়েটারের সাথে আটকে থাকছে, বেলুনটা পড়ে যাচ্ছে না। তার মানে এখানে আমরা বুঝতে পারছি বেলুন এবং সোয়েটারের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করছে। এখন এইভাবে আর একটা বেলুনকেও সোয়েটারের সাথে ঘষার পর দুটো বেলুনকে পাশাপাশি সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। তাহলে দেখা যায় যে ঘষার আগে যদি আমরা বেলুন দুটোকে ঝুলিয়ে দিতাম, তাহলে তারা এরকম উল্লম্ব ভাবে ঝুলতে থাকতো। কিন্তু সোয়েটারের সাথে ঘষার পর যখন তাদের ঝুলিয়ে দিচ্ছি, তখন তারা দেখছি পরস্পরের থেকে কিছুটা দূরে সরে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারছি যে বেলুন দুটোর মধ্যে একটা বিকর্ষণ বল ক্রিয়া করছে। তাহলে এই আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়া করার জন্য দায়ী হচ্ছে যে বল, সেই বলটাকে বলছি আমরা স্থির তড়িৎ বল। যেখানে স্থির তড়িৎ বল ক্রিয়া করে দুটো আহিত বস্তুর মধ্যে, যেখানে বিজ্ঞানী ফ্রাঙ্কলিন তড়িৎগ্রস্ত বস্তুর আধানকে দুটো ভাগে ভাগ করলেন, একটাকে বলা হচ্ছে ধনাত্মক এবং আরেকটাকে বলা হচ্ছে ঋণাত্মক। যেখানে পরবর্তীকালে দেখা গেল যে একই ধরনের আধানযুক্ত দুটো বস্তু, অর্থাৎ দুটোই যদি পজিটিভ হয় বা দুটোরই আধান যদি নেগেটিভ হয়, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি একটা পজিটিভ এবং আর একটা নেগেটিভ হয়, তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। এখানে আমরা দেখলাম সোয়েটারটা বেলুনের সাথে আটকে যাচ্ছে, তাহলে সোয়েটার এবং বেলুনের মধ্যে কোনো একটাতে আছে ধনাত্মক আধান এবং কোনো একটাতে আছে ঋণাত্মক আধান, সেই জন্য তারা পরস্পরের সাথে আটকে থাকছে। তার মানে এখানে আমাদের যেটা দাঁড়াচ্ছে যে যখন বেলুনকে সোয়েটারের সাথে ঘষছি, তখন যে কোনো একটা বস্তুতে ধনাত্মক আধান এবং অন্যটিতে ঋণাত্মক আধান উৎপন্ন হচ্ছে। তাহলে কিভাবে এই আধান আসছে, তাহলে সেটা দেখার জন্য আমাদের যেতে হবে যে পরমাণু কিভাবে আয়নে পরিণত হয় সেই বিষয়ে। যেমন কোনো পরমাণু, যেমন ধরা যাক সোডিয়াম পরমাণু, যদি একটা ইলেকট্রন বর্জন করে, তাহলে সেই সোডিয়াম পরমাণু Na+ আয়নে পরিণত হয়। আবার ক্লোরিন পরমাণু যদি একটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সেই ক্লোরিন পরমাণু Cl- আয়নে পরিণত হয়। তাহলে এখানে যে দুটো বস্তুকে আমরা ঘষছি, সেই দুটো বস্তুর মধ্যে একটিতে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম, অথবা বলতে পারি বাইরের কক্ষে অবস্থিত ইলেকট্রনগুলোর সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম। তার ফলে ঘর্ষণের জন্য যে তাপশক্তি উৎপন্ন করছে, সেই তাপশক্তি গ্রহণ করে ওই পদার্থের কিছু সংখ্যক পরমাণু বাইরের কক্ষের ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়। তার ফলে বস্তুটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। এবং যে বস্তুতে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি, সেই পদার্থে বা সেই পদার্থ কি করে, আগের পদার্থ দ্বারা বর্জিত ইলেকট্রনগুলোকে গ্রহণ করে। তার ফলে ওই পদার্থের কিছু সংখ্যক পরমাণু ঋণাত্মক আয়নে পরিণত হয়। তার ফলে বস্তুটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে।
এর ফলে ঘর্ষণের পর বা ঘষার পর যখন আমরা বস্তু দুটোকে পরস্পরের সাথে স্পর্শ করাচ্ছি, তারা একে অপরের সাথে আটকে যাচ্ছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো বস্তুকে যদি পরস্পরের সাথে ঘষা হয়, তাহলে একটা বস্তু ধনাত্মক আধানে এবং অন্য বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হয়। যেমন আমরা পশম এবং কাঁচদণ্ডকে যদি পরস্পরের সাথে ঘষি, তাহলে দেখা যায় পশম ধনাত্মক আধানে এবং কাঁচদণ্ড ঋণাত্মক আধানে আহিত হয়। তাহলে এখানে কিন্তু নতুন করে কোনো আধানের সৃষ্টি হচ্ছে না, এখানে শুধু যেটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান ঘটছে। একটা বস্তু ইলেকট্রন বর্জন করছে, অন্য বস্তু সেই বর্জিত ইলেকট্রনগুলোকে গ্রহণ করছে, এবং দুটো তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে বলা হয় স্থির তড়িৎ বল। তাহলে দুটো সমজাতীয় আধানের মধ্যে যে স্থির তড়িৎ বল ক্রিয়া করে সেটা হলো বিকর্ষণ বল, এবং বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত দুটো বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে সেই বলটা হচ্ছে আকর্ষণ বল। এখানে আমরা ঘষার আগে যদি বেলুন দুটোকে সুতো দিয়ে ঝুলিয়ে দিতাম, তাহলে বেলুন দুটো অনুভূমিক ভাবে উল্লম্ব ভাবে ঝুলতে থাকতো, অনুভূমিক নয় উল্লম্ব ভাবে ঝুলতে থাকতো, পরস্পর সমান্তরাল ভাবে। কিন্তু সোয়েটারের সাথে তাদেরকে ঘষার পর যদি একইভাবে সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে তারা উল্লম্ব ভাবে ঝুলে থাকছে না, তারা পরস্পর থেকে কিছুটা দূরে সরে যাচ্ছে। তার মানে এখানে দেখছি যে দুটো বেলুনের মধ্যে সমজাতীয় আধানের সৃষ্টি হয়েছে। তাহলে এখান থেকে আমরা আধানের সংজ্ঞা কিভাবে দেব, বা তড়িৎ আধান কাকে বলে? তাহলে আধান হলো পদার্থের একটি ধর্ম, যে ধর্মের জন্য দুটো বস্তুর মধ্যে স্থির তড়িৎ বল অর্থাৎ আকর্ষণ এবং বিকর্ষণ বল ক্রিয়া করে, তাকেই বলছি আমরা তড়িৎ আধান। তাহলে তড়িৎ আধান হলো বস্তুর একটি ধর্ম। এই তড়িৎ আধানকে আমরা কিন্তু চোখে দেখতে পাই না। তড়িৎ আধানের উপস্থিতি আমরা কিভাবে বুঝতে পারি? দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়া যখন করে, তখন আমরা আধানের উপস্থিতি অনুভব করতে পারি। এবং তড়িৎ আধান হলো একটি স্কেলার রাশি, অর্থাৎ এর শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। এখন তড়িৎ আধানের আমরা দেখব একক। তড়িৎ আধানের একক হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম্ব, যেটাকে আমরা ক্যাপিটাল সি দিয়ে লিখছি, কারণ এই এককটা এসেছে বিজ্ঞানী কুলম্বের নাম থেকে। তাহলে এটা হচ্ছে এসআই একক। আর একটা একক আছে ইএসইউ, যেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্থির তড়িৎ একক, বা বাংলায় এটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ একক। এখন আমরা দেখব এই একক দুটোর মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ কুলম্ব এবং ইএসইউ এর মধ্যে সম্পর্ক। সম্পর্কটা হচ্ছে 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ, আবার এটাকে বলা হয় স্ট্যাট কুলম্ব। তাহলে আমরা আধানের যে একক দেখতে পেলাম সিজি পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে একক কুলম্ব,
এবং সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। এবার আসছি আমরা আধানের মাত্রা। তাহলে মাত্রা যদি আমরা দেখি তাহলে আধানের মাত্রা হবে আইটি, যেখানে আইটা এসেছে প্রবাহ মাত্রা থেকে এবং টি হচ্ছে সময়ের জন্য। তাহলে যেহেতু এই পদ্ধতিতে প্রবাহ মাত্রা একটি মৌলিক রাশি, তাই আমরা কোনো ভৌত রাশির যখন আমরা মাত্রা লিখি সেখানে আমাদের প্রবাহ মাত্রার জন্য আমরা আই লিখতে পারি, বা অনেক বইয়েতে প্রবাহ মাত্রার জন্য লেখা আছে ক্যাপিটাল এ অথবা ক্যাপিটাল সি। তাহলে আমরা দেখলাম দুটো তড়িৎবাহিত বস্তুর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়া করতে পারে। আবার আমরা এটাও দেখাতে পারি যে একটা তড়িৎগ্রস্ত এবং একটা নিস্তড়িৎ বস্তুর মধ্যেও আকর্ষণ বল ক্রিয়া করতে পারে। যেমন ধরা যাক একটা চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ানোর পর চিরুনিটাকে যদি কিছু ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে আসি, তাহলে দেখা যায় কাগজের টুকরোগুলো চিরুনির সাথে আটকে যাচ্ছে। তাহলে এখানে চিরুনির সাথে চুলের ঘর্ষণ হয়েছে, তার ফলে চিরুনিটা তড়িৎগ্রস্ত হয়েছে, কিন্তু কাগজের টুকরোগুলো তড়িৎগ্রস্ত নয়, তারা ছিল নিস্তড়িৎ। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা নিস্তড়িৎ এবং একটা তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যেও আকর্ষণ বল ক্রিয়া করতে পারে। সেই কারণে বলা হয় যে বিকর্ষণই হলো তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। এটা আমরা কেন বলছি? এর কারণ হচ্ছে দুটো বস্তুর মধ্যে যদি বিকর্ষণ বল ক্রিয়া করে তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে দুটো বস্তুই আধানগ্রস্ত, হয় দুটোই ধনাত্মক আধানে আহিত, না হয় দুটোই ঋণাত্মক আধানে আহিত। কিন্তু যদি দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বলতে পারি দুটো বস্তুর মধ্যে একটা বস্তু অবশ্যই তড়িৎগ্রস্ত, অন্যটা তড়িৎগ্রস্তও হতে পারে বা নিস্তড়িৎ হতে পারে। তাহলে দুটো বস্তুর মধ্যে যখন বিকর্ষণ বল ক্রিয়া করছে তখন আমরা নিশ্চিতভাবে বলতে পারছি দুটি বস্তুই তড়িৎগ্রস্ত। কিন্তু দুটি বস্তুর মধ্যে যখন আকর্ষণ বল ক্রিয়া করছে তখন আমরা একটা বস্তুর তড়িৎগ্রস্ততা সম্পর্কে নিশ্চিত হতে পারছি, কিন্তু অন্য বস্তুটি তড়িৎগ্রস্ত হতে পারে বা নিস্তড়িত হতে পারে। সেই কারণেই আমরা বলছি যে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই হলো তড়িৎগ্রস্ততার চূড়ান্ত বা নিশ্চিত প্রমাণ। যেহেতু স্থিরতার্কিক যে আধান বস্তুর মধ্যে আসছে সেটা আসছে দুটো বস্তুকে পরস্পরের সাথে ঘর্ষণের ফলে, এর জন্য স্থির তড়িৎকে আবার বলা হয় ঘর্ষণজাত তড়িৎ। এই স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার আমরা আর একটা ঘটনা দেখতে পাবো যে আগেকার দিনে যে সমস্ত ট্যাঙ্কারে করে তেল নিয়ে যাওয়া হতো সেই ট্যাঙ্কারের ট্যাঙ্ক থেকে একটি ধাতব শিকল মাটি পর্যন্ত ঝোলানো থাকতো। কেন ঝোলানো থাকতো? তার কারণ হচ্ছে গাড়িতে করে যখন আমরা তেল নিয়ে যাচ্ছি তখন তেলের সাথে ট্যাঙ্কারের দেয়ালের একটা ঘর্ষণ সৃষ্টি হয়, এর ফলে তড়িৎ আধানের জন্ম নেয় এবং এই তড়িৎ আধানের পরিমাণ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে এক সময় তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয়, তার ফলে তেলের মধ্যে আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু যদি আমরা ধাতব শিকল দিয়ে সেটাকে মাটি পর্যন্ত স্পর্শ করিয়ে দিই তাহলে উৎপন্ন আধান মাটির মধ্যে চলে যায়। কিন্তু বর্তমানে সেই ব্যবস্থাটাকে তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে এখন কি করা হয়েছে
যে ট্যাঙ্কারের মধ্যে তেল আসছে সেটাই ট্যাঙ্কারটাকে কতগুলি ছোট ছোট চেম্বারে ভাগ করে নেওয়া হয়েছে। তার ফলে কি হয়, উৎপন্ন আধানের পরিমাণটা খুব বেশি হতে পারে না। তার ফলে এরকম তড়িৎলিঙ্গ সৃষ্টি হয়ে তেলে আগুন লাগার এরকম কোনো সম্ভাবনা থাকে না। তাহলে আমরা দেখলাম যে দুটো বস্তুকে যদি পরস্পরের সাথে ঘষা হয় তাহলে একটা বস্তু ধনাত্মক আধানে এবং অন্য বস্তুটা ঋণাত্মক আধানে আহিত হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলছি, সোয়েটারের সাথে যদি বেলুনকে ঘষা হয় তাহলে সেক্ষেত্রে যেটা হয়, সোয়েটার ধনাত্মক তড়িৎগ্রস্ত এবং বেলুন ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। আবার পশমের সাথে যদি কাঁচদণ্ডকে ঘষা হয় তাহলে পশম ধনাত্মক আধানে এবং কাঁচদণ্ড ঋণাত্মক আধানে আহিত হয়। এবং এই আহিতকরণের ঘর্ষণের ফলে কোনো বস্তুর মধ্যে বা কোনো বস্তু যে আহিত হয়ে পড়ছে তার কারণ আমরা ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করেছি। এবং আমরা এটাও ব্যাখ্যা করেছি যে বিকর্ষণই হলো তড়িৎগ্রস্তার চূড়ান্ত প্রমাণ। এর পরবর্তী যে অংশে আমরা আসছি সেটা হচ্ছে তড়িৎগ্রস্ততার ফলে ভরের পরিবর্তন। তাহলে কোনো বস্তু যদি ধনাত্মক আধানে আহিত হয় তাহলে সেই বস্তু কিছু পরিমাণ ইলেকট্রন বর্জন করছে। তাহলে ধনাত্মক আধানে আহিত বস্তুর ভর হ্রাস পায়। কেন হ্রাস পাচ্ছে? তার কারণ হচ্ছে ধনাত্মক আধানে আহিত বস্তু ইলেকট্রন বর্জন করছে, তার ফলে তার ভর হ্রাস পাচ্ছে। এবং ভর কতটা হ্রাস পাবে? তাহলে ভরের হ্রাস সমান বর্জিত ইলেকট্রনের সংখ্যা ইন্টু একটি ইলেকট্রনের আধান। তাহলে বস্তুটা যখন অনাহিত ছিল তখন তার যে ভর, আহিত হওয়ার পর তার ভর হ্রাস পাচ্ছে। এবং ঋণাত্মক আধানে আহিত বস্তুর ভর বৃদ্ধি পায়। কেন ভর বৃদ্ধি পাচ্ছে? তার কারণ হচ্ছে যে বস্তুটা ঋণাত্মক আধানে আহিত সে কি করছে, কিছু পরিমাণ ইলেকট্রন গ্রহণ করছে। তার ফলে বস্তুটি যখন অনাহিত ছিল তখন তার যে ভর, আহিত হওয়ার পর তার ভর বৃদ্ধি পাচ্ছে। তাহলে ভর কতটা বৃদ্ধি পাচ্ছে? তাহলে ভরের বৃদ্ধি ইকুয়ালস টু বিহিত ইলেকট্রনের সংখ্যা ইন্টু একটি ইলেকট্রনের আধান। তাহলে যখন আমরা দুটো বস্তুকে পরস্পরের সাথে ঘষছি তখন কোনো একটি বস্তুর ভর যতটা পরিমাণ হ্রাস পাচ্ছে অন্য বস্তুর ভর ঠিক ততটা পরিমাণই বৃদ্ধি পায়। কারণ কি? কারণ যে বস্তু ইলেকট্রন বর্জন করছে সে যতগুলো ইলেকট্রন বর্জন করছে অন্য বস্তু
ঠিক ততগুলো ইলেকট্রনই গ্রহণ করছে। এর ফলে ধনাত্মক আধানে আহিত বস্তুর ভর যে পরিমাণ হ্রাস পায়, ঋণাত্মক আধানে আহিত বস্তুর ভর ঠিক ততটা পরিমাণই বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম যে কোনো বস্তুর আহিত হওয়ার কারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন বর্জন। এখন কোনো বস্তু যখন ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন বর্জন করে তখন সেই ইলেকট্রনের সংখ্যাটা হয় পূর্ণ সংখ্যা। অর্থাৎ এরকম কখনোই হতে পারে না যে একটা বস্তু অর্ধেকটা ইলেকট্রন বর্জন করলো। হয় সে একটা ইলেকট্রন বর্জন করবে বা দুটো বা তিনটে, যাই হোক বর্জিত ইলেকট্রনের সংখ্যাটা হবে একটি পূর্ণ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোনো বস্তুর আধান হবে ইলেকট্রনের আধানের সরল গুণিতক। তাহলে কোনো বস্তুর আধান হবে ইলেকট্রনের আধানের সরল গুণিতক। এটাকে বলছি আমরা আধানের কোয়ান্টায়ন। অর্থাৎ কোনো বস্তুর আধান যদি কিউ হয় তাহলে কিউ সমান আমরা লিখতে পারি এন ইন্টু ই, যেখানে এন হলো একটি পূর্ণ সংখ্যা। এন হলো পূর্ণ সংখ্যা এবং ই হলো একটি ইলেকট্রনের আধান, বা এখানে আমরা লিখতে পারি প্লাস মাইনাস এনই। অর্থাৎ বস্তুর আধান ধনাত্মক এবং ঋণাত্মক দু প্রকারেরই হতে পারে। আমরা অন্য আরেকটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। যেমন আমাদের বর্তমান যে কারেন্সি অর্থাৎ টাকা পয়সা, সেখানে সব থেকে যে টাকার কম পরিমাণ সেটা হচ্ছে 1 টাকা। তাহলে কাউকে যদি আমি টাকা দিই বা কারো কাছ থেকে টাকা আমি গ্রহণ করি তাহলে সেটাকে হতে হবে একটা পূর্ণ সংখ্যা। হয় 1 টাকা বা 2 টাকা বা 3 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, যাই হোক না কেন সেটা হবে একটা পূর্ণ সংখ্যা। সেটা কখনোই ভগ্নাংশ হতে পারে না। এখন এখানে কোয়ান্টায়নের ক্ষেত্রে সর্বনিম্ন যে মান সেটাকে বলছি আমরা কোয়ান্টাম। তাহলে আধানের ক্ষেত্রে কোয়ান্টাম হচ্ছে একটি ইলেকট্রনের আধান এবং আমাদের কারেন্সির ক্ষেত্রে কোয়ান্টাম হচ্ছে 1 টাকা। তাহলে এবার আমরা দেখি একটা ইলেকট্রনের আধানের মান কত। একটা ইলেকট্রনের আধানের মান E সমান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এবং বা এটাকে আমরা সিজিএস পদ্ধতিতে লিখতে পারি 4.8 ইন্টু 10⁻⁻10 স্ট্যাট কুলম্ব বা ইএসইউ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে এটাকে এখানে আমরা যে অংশটা পড়লাম সেটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন, যেখান থেকে আমরা পেলাম কোনো বস্তুর আধান ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে। এরপরে আসছি আমরা আধানের অপরিবর্তনীয়তা। আধানের অপরিবর্তনীয়তা। আধানের অপরিবর্তনীয়তা মানে বোঝাচ্ছে
যে কোনো তড়িৎগ্রস্ত বস্তু যদি স্থির থাকে তাহলে তার আধানের পরিমাণ যা হবে, ওই তড়িৎগ্রস্ত বস্তু যদি গতিশীল হয় তাহলে তার আধানের পরিমাণ একই হবে। অর্থাৎ কোনো বস্তুর আধানের পরিমাণ তার গতির ওপর নির্ভর করে না। বা আমরা বলতে পারি কোনো একটি বস্তুর আধান একজন স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে যা হবে, একজন গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে আধানের মান একই হবে। অর্থাৎ কিউ স্থির সমান কিউ গতিশীল। এরপর আসছি আমরা আধানের নিত্যতা সূত্র। এর আগে আমরা অনেক নিত্যতা সূত্র পড়েছি, ভরের নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র, বা ভর এবং শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, এই সমস্ত পড়েছি। এখন আমরা যেটা পড়ব আধানের নিত্যতা সূত্র। আধানের নিত্যতা সূত্র বলছে আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাহলে আধানের নিত্যতা সূত্র বলছে আধানকে কখনোই সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আধান কি হতে পারে? এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। যদি কোনো বদ্ধ সংস্থা থাকে, অর্থাৎ যে সংস্থার মধ্যে বাইরে থেকে কোনো আধান আসবে না, বা ওই সংস্থা থেকে কোনো আধান বাইরে বেরিয়ে যাবে না, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে কোনো বদ্ধ সংস্থার মধ্যে কোথাও যদি, ধরা যাক বদ্ধ সংস্থাটা প্রথমে নিস্তড়িত ছিল, তাহলে কোথাও একটু ধনাত্মক আধানের সৃষ্টি হলো, তাহলে সেই সংস্থার অন্যত্র কোথাও ঋণাত্মক আধান তৈরি হতে হবে, যাতে করে মোট আধানটা শূন্য হয়। তাহলে এটাই হলো আমাদের আধানের নিত্যতা সূত্র। অর্থাৎ আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আধান শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। এরপরে আমরা আসছি পদার্থের কিছু শ্রেণী বিভাগ, যাকে তড়িৎ প্রবাহের ভিত্তিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পরিবাহী, অন্যটা হচ্ছে অন্তরক। তাহলে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে বা তড়িৎ আধান সহজে চলাচল করতে পারে, সেই সমস্ত পদার্থকে আমরা বলছি কি? পরিবাহী। তাহলে পরিবাহীর মধ্য দিয়ে আধান সহজে চলাচল করার কারণ হচ্ছে পরিবাহীর মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রন আমরা কাকে বলছি? যে সমস্ত পদার্থগুলো পরিবাহী তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে বাইরের কক্ষের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল খুবই কম হয়। তার ফলে আমাদের যে পরিবেশের তাপমাত্রা, সেখান থেকে তাপ শক্তি গ্রহণ করে কিছু সংখ্যক পরমাণু থেকে ইলেকট্রন পরমাণুর আকর্ষণকে কাটিয়ে বা পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ বলকে কাটিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। এই ইলেকট্রন গুলোকে বলছি আমরা মুক্ত ইলেকট্রন। এরা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের অধীনে থাকছে না। তাহলে মুক্ত ইলেকট্রনের উপস্থিতির জন্যই কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে। এবং অন্তরক পদার্থ বলতে বোঝায় যাদের মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে না, বা যে সমস্ত পদার্থের তড়িৎ পরিবহন করার ক্ষমতা খুবই কম, তাদেরকে বলছি আমরা
অন্তরক বা অপরিবাহী। তাহলে এই অন্তরক বা অপরিবাহী পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই কম হয়, সেই কারণে এদের তড়িৎ পরিবহন করার ক্ষমতা কম। এখন সাধারণ উষ্ণতায় কোনো পদার্থই সম্পূর্ণ পরিবাহী নয়, আবার কোনো অন্তরক সম্পূর্ণ অন্তরক নয়। অর্থাৎ অন্তরক পদার্থের মধ্যে দিয়েও তড়িৎ চলাচল করতে পারে, কিন্তু সেই পরিমাণটা খুবই কম হয়। এছাড়াও আরেক ধরনের পরিবাহী আছে যাদেরকে বলা হয় অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী আমরা কাদেরকে বলছি? যাদের তড়িৎ পরিবহন করার ক্ষমতা ধাতুর মতো বা পরিবাহীর মতো অতটা বেশিও নয়, আবার অন্তরক পদার্থের মতো অতটা কমও নয়। সেই সমস্ত পদার্থগুলোকে আমরা বলছি অর্ধ পরিবাহী। আরেক ধরনের পরিবাহী আছে যাদেরকে বলছি আমরা অতি পরিবাহী। অতি পরিবাহী কাকে বলছি আমরা? বেশ কিছু ধাতু আছে যাদের উষ্ণতা কমাতে থাকলে দেখা যায় একটা নির্দিষ্ট উষ্ণতা অতিক্রম করার পর তাদের তড়িৎ পরিবহন করার ক্ষমতা প্রচুর পরিমাণে বেড়ে যায়। অর্থাৎ তখন তারা সম্পূর্ণ পরিবাহী হিসাবে আচরণ করে। তখন ওই পদার্থকে বলছি আমরা অতি পরিবাহী। কিন্তু এই যে অতি পরিবাহিতা সাধারণ উষ্ণতায় ঘটে না, এটা ঘটে খুবই নিম্ন উষ্ণতায়। যেমন অ্যালুমিনিয়াম অতি পরিবাহী হিসাবে আচরণ করতে পারে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে 1 নম্বর অসুবিধা হচ্ছে এতটা নিম্ন উষ্ণতা তৈরি করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সেই কারণেই সাধারণ উষ্ণতায় অতি পরিবাহী এখনো পর্যন্ত সেভাবে প্রস্তুত করা যায়নি। সেই কারণেই বর্তমানে অনেক গবেষণা চলছে যাতে করে সাধারণ উষ্ণতায় অতি পরিবাহী পদার্থ তৈরি করা সম্ভব হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের তড়িৎ পরিবহনের যে ব্যাপার, সেখানে একটা আমূল পরিবর্তন চলে আসবে। তাহলে কিছু ধাতু বা কিছু ধাতু সংকর বা যৌগিক পদার্থ নিম্ন উষ্ণতায় অতি পরিবাহী হিসাবে আচরণ করতে পারে। এখন আমরা আসছি তড়িৎ আবেশ সংক্রান্ত বিষয়। তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ আমরা কাকে বলছি? কোনো একটি নিস্তড়িৎ বস্তুর খুব কাছে যদি একটা তড়িৎগ্রস্ত বস্তুকে নিয়ে আসা হয়, তাহলে ওই নিস্তড়িৎ বস্তু সাময়িকভাবে তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। এই ঘটনাকেই বলছি আমরা তড়িৎ আবেশ। তাহলে কেন সাময়িক বলছি এটাকে? কারণ তড়িৎগ্রস্ত বস্তুটা যতক্ষণ নিস্তড়িৎ বস্তুর কাছাকাছি থাকবে ততক্ষণ নিস্তড়িৎ বস্তুটা তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। কিন্তু পূর্বের তড়িৎগ্রস্ত বস্তুকে আমরা যদি সরিয়ে নিই, তাহলে ওই বস্তুটা পুনরায় নিস্তড়িৎ হয়ে পড়বে। তাহলে তড়িৎ আবেশ হচ্ছে একটা সাময়িক ঘটনা। তাহলে তড়িৎ আবেশ কিভাবে হচ্ছে? ধরা যাক এখানে একটা
অনাহিত পরিবাহী আছে, তার নিকটে আমরা একটা ধনাত্মক আধানে আহিত পরিবাহী নিয়ে আসলাম। তাহলে দেখা যায় যে যে বস্তুটা অনাহিত ছিল তার যে প্রান্তের কাছে আমরা তড়িৎগ্রস্ত বস্তুটাকে নিয়ে এসেছি তার সেই প্রান্তে তৈরি হবে বিপরীত আধান, অর্থাৎ তড়িৎগ্রস্ত বস্তুর যে আধান তার বিপরীত আধান, এবং দূরতম প্রান্তে তৈরি হবে সমজাতীয় আধান। এই নিকটতম প্রান্তে যে আধানটা তৈরি হচ্ছে তাকে বলছি আমরা বদ্ধ আধান, এবং দূরতম প্রান্তে যে আধানটা তৈরি হচ্ছে তাকে বলছি আমরা মুক্ত আধান। এরকম বলার কারণ হচ্ছে যেটাকে বলছি আমরা বদ্ধ আধান সেই আধানের সাথে তড়িৎগ্রস্ত বস্তুর আকর্ষণ বল বেশি, এবং যেটাকে বলছি আমরা মুক্ত আধান তার সাথে তড়িৎগ্রস্ত বস্তুটির আকর্ষণ বল খুবই কম বা ক্রিয়াশীল বলের পরিমাণ কম। তাহলে এখানে আকর্ষণ নয়, দ্বিতীয় ক্ষেত্রে হবে বিকর্ষণ বল। এখন যদি আমরা একটা ঋণাত্মক আধানে আহিত বস্তুকে নিস্তড়িত বস্তুর নিকটে নিয়ে আসি, তাহলে এর নিকটতম প্রান্তে তৈরি হবে ধনাত্মক আধান এবং দূরতম প্রান্তে তৈরি হবে ঋণাত্মক আধান। তাহলে এখানে ধনাত্মক আধানটিকে বলা হচ্ছে বদ্ধ আধান এবং ঋণাত্মক আধানটিকে বলা হচ্ছে মুক্ত আধান। এখন আমরা কি করতে পারি, এই তড়িৎ আবেশের সাহায্যে আমরা একটা নিস্তড়িত বস্তুকে তড়িৎগ্রস্ত করে ফেলতে পারি। কিভাবে করব? আমরা যদি এই তড়িৎগ্রস্ত বস্তুটাকে একটা তারের সাহায্যে ভূ সংলগ্ন করে দিই, তাহলে কি তারটাকে কিরকম হতে হবে? পরিবাহী। তাহলে বদ্ধ আধানটা মাটির মধ্যে চলে যাবে। এখন যদি এই তার এবং আহিত বস্তুকে একই সাথে সরিয়ে নিই, তাহলে তখন বস্তুটা ঋণাত্মক আধানে আহিত হয়ে পড়বে। এখন এই বস্তুটাকে যদি আমরা ধনাত্মক আধানে আহিত করতে চাই, তাহলে একে কি করতে হবে? একটা পরিবাহী তার দ্বারা ভূসংলগ্ন করতে হবে। তাহলে মুক্ত আধান মাটিতে চলে যাবে, এবং পরিবাহী তার এবং তড়িৎগ্রস্ত বস্তুকে যদি আমরা একই সাথে সরিয়ে নিই, তাহলে দেখা যাবে বস্তুটি ধনাত্মক আধানে আহিত হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে তড়িৎ আবেশের সাহায্যে আমরা একটা নিস্তড়িত বস্তুকে তড়িৎ করে ফেলতে পারি। তাহলে এটা গেল আমাদের তড়িৎ আবেশ সংক্রান্ত বিষয়। এবং তড়িৎ আবেশ থেকে আমাদের আরেকটা যা করতে হবে, যে আকর্ষণের আগে আবেশ হয়। তাহলে দুটো বস্তুর মধ্যে যখন আমরা আকর্ষণ বল দেখতে পাচ্ছি, তখন আমরা বলছি কি সেই আকর্ষণটা বল তৈরি হওয়ার আগে তড়িৎ আবেশ ঘটে। এটা আমরা কেন বলছি বা এর কারণ কি? তাহলে এখানে আকর্ষণ বলের জন্য দায়ী হচ্ছে তড়িৎ আবেশ। এখন অনাহিত বস্তুটি আহিত বস্তুর কাছে এলে অনাহিত বস্তুটিতে তড়িৎ আবেশ ঘটে।
তাহলে আমরা যেটা বলছিলাম যে আকর্ষণের পূর্বে আবেশ ঘটে, এটা আমরা কেন বলছি তার কারণ হচ্ছে এর কারণ হচ্ছে আকর্ষণের আগে আবেশ হয়। এটা কেন বলছি, কারণ একটা অনাহিত বস্তুকে একটা তড়িৎগ্রস্ত বস্তুর কাছে যখন আমরা নিয়ে আসছি তখন অনাহিত বস্তুর মধ্যে তড়িৎ আবেশ ঘটছে এবং এই তড়িৎ আবেশের ফলে অনাহিত বস্তুর নিকটতম প্রান্তে তৈরি হচ্ছে বিপরীত আধান এবং দূরতম প্রান্তে তৈরি হচ্ছে সম আধান। এখন এখানে যেহেতু নিকটতম প্রান্তে বিপরীত আধান তৈরি হচ্ছে, তাই এখানে আকর্ষণ বলের মানটা বেশি হয় এবং বিকর্ষণ বলের মানটা কম হয়। তার ফলে আলটিমেটলি আমরা আকর্ষণ বলটাকেই দেখতে পাই। সেই কারণে আমরা দেখেছিলাম যে চুল আঁচড়ানোর পর একটা চিরুনি কিছু ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে আকর্ষণের আগে আবেশ হয়। এরপরে আমরা চলে আসছি তড়িৎ পর্দা। তড়িৎ পর্দা কি? তড়িৎ পর্দা মানে হচ্ছে এমন কিছু বস্তু আছে যারা বা যাদেরকে কোনো বাহ্যিক তড়িৎ বলের হাত থেকে রক্ষা করতে হয়। এরকম যদি কোনো সূক্ষ্ম যন্ত্র থাকে তাহলে সেই সূক্ষ্ম যন্ত্র থেকে বাহ্যিক কোনো তড়িৎগ্রস্ত বস্তুর তড়িৎ বলের হাত থেকে রক্ষা করতে হবে। তাহলে এটাকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা অবলম্বন করা হয় তাকে বলা হয় তড়িৎ পর্দা। তাহলে কোনো সংস্থাকে কোনো ব্যবস্থা দ্বারা পৃথকভাবে রাখা যায় যাতে করে বাইরের কোনো আধান ওই স্থানে তার প্রভাব বিস্তার করতে পারে না। তবে এই ব্যবস্থাকে বলছি আমরা তড়িৎ পর্দা। যেমন কোনো ধাতব তার দ্বারা যদি একটা খাঁচা তৈরি করা হয় এবং সেই খাঁচার মধ্যে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে দেখা যায় যে খাঁচার মধ্যে যে বস্তুটা আছে সেই বস্তুটা বাহ্যিক কোনো তড়িৎগ্রস্ত বস্তুর দ্বারা প্রভাবিত হয় না। আচ্ছা, তোরা এক কাজ কর, তোদের সাউন্ড গুলোকে মিউট করে রাখ, নাহলে ডিস্টার্ব আসছে। এরপরে আসছি আমরা স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র। স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র, এই যন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারি? এই স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো বস্তু তড়িৎগ্রস্ত না নিস্তড়িৎ সেটা আমরা দেখতে পারি এবং কোনো বস্তু যদি তড়িৎগ্রস্ত হয় তাহলে তার আধান ধনাত্মক না ঋণাত্মক সেটাও আমরা স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করতে পারি। আবার কোনো বস্তু পরিবাহী না অন্তরক সেটাও আমরা স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রটা কি সেটা একটু দেখে নে। বইতে যে ছবিটা আছে, স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রে সব থেকে ওপরে থাকে একটা ধাতব চাকতি। এই ধাতব চাকতির সাথে একটা পরিবাহী দণ্ড যুক্ত করা থাকে। সেই দণ্ডের যে প্রান্তে চাকতি আছে অন্য প্রান্তে দুটি খুব পাতলা সোনার পাত লাগানো থাকে।
এবং এই সমগ্র ব্যবস্থাটিকে একটা কাঁচের পাত্রের মধ্যে রাখা থাকে এবং ভেতরের বাতাস যাতে শুষ্ক থাকে তার জন্য কিছু ভেতরে জল শোষক পদার্থ রাখা হয় এবং কাঁচের দেয়ালের দুদিকে দুটো ধাতব বস্তু যুক্ত করা থাকে। একটা যদি হ্যালো, ঠিক আছে, তাহলে আরেকবার আমি ডিসকানেক্ট করে আবার করছি, স্টার্ট করছি। একেবারে শোনা যাচ্ছে? তো এক কাজ কর, তোদের সাউন্ড গুলোকে মিউট করে রাখ। তাহলে আমরা এখন যেটা পড়ছিলাম স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। যে যন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারি, কোনো বস্তু আহিত না অনাহিত সেটা আমরা পরীক্ষা করতে পারি। যদি কোনো বস্তু আহিত হয় তাহলে তার আধান ধনাত্মক না ঋণাত্মক সেটা আমরা পরীক্ষা করে দেখতে পারি। আবার কোনো বস্তু অন্তরক না পরিবাহী সেটাও আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। এখন এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটা কি? এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রে ওপরের দিকে থাকে একটা ধাতব চাকতি। এই ধাতব চাকতির সাথে একটা ধাতব দণ্ড যুক্ত করা থাকে এবং এই ধাতব দণ্ডকে কর্কের ছিপির সাহায্যে একটা কাঁচের বদ্ধ পাত্রের মধ্যে ঢোকানো থাকে এবং দণ্ডের অপর প্রান্তে দুটো সোনার পাত বা খুব পাতলা সোনার পাত লাগানো থাকে এবং কিছু জল শোষক পদার্থ থাকে যাতে করে ভেতরের যে বাতাস আছে সেই বাতাস জলীয় বাষ্প পূর্ণ না হয় এবং এখানে দুটি ধাতব পাত রাখা থাকে। যে ধাতব পাত দুটি কি করে, স্বর্ণপত্রের বিস্ফোরণকে বৃদ্ধি করতে পারে। তাহলে এখানে আমরা আধানের অস্তিত্ব কিভাবে বুঝতে পারবো? তাহলে যে বস্তুকে আমরা নিয়ে পরীক্ষা করছি সেই পরীক্ষাধীন বস্তুটিকে তড়িৎবীক্ষণ যন্ত্রের ধাতব চাকতির সাথে স্পর্শ করাতে হবে। তাহলে ধাতব চাকতির সাথে যদি আমরা স্পর্শ করাই, বস্তুটা যদি অনাহিত হয় তাহলে স্বর্ণপত্র দুটোর মধ্যে কোনো বিস্ফোরণ ঘটবে না। কিন্তু যদি বস্তুটা তড়িৎগ্রস্ত হয় তাহলে এই ধাতব দণ্ডের মাধ্যমে তার আধান দুটো পাতের মধ্যেই চলে আসবে। তাহলে দুটো পাত তখন সম আধানে আহিত হবে, অর্থাৎ তখন পাত দুটোর মধ্যে
একটা বিস্ফোরণ লক্ষ্য করা যাবে, অর্থাৎ পাত দুটো পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে পাত দুটো যদি পরস্পরকে বিকর্ষণ করে তখন তাদের মধ্যে একটা বিস্ফোরণ দেখা যাবে। তাহলে যদি বিস্ফোরণ লক্ষ্য করা যায় তাহলে বুঝতে হবে যে বস্তুটা আহিত, আর যদি বিস্ফোরণ লক্ষ্য করা না যায় তাহলে বুঝতে হবে কি বস্তুটা অনাহিত। এখন আমরা আধানটা ধনাত্মক না ঋণাত্মক সেটা আমরা কিভাবে প্রমাণ করব? তার জন্য কি করতে হবে, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে বা যন্ত্রের মধ্যে যে পাত সোনার পাতগুলো আছে সেগুলোকে আগে থেকেই ধনাত্মক অথবা ঋণাত্মক আধানে আহিত করে রাখতে হবে। ধরা যাক ধনাত্মক আধানে আমরা আহিত করে রেখেছি। এখন যদি আমরা একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুকে চাকতির সাথে স্পর্শ করাই তাহলে স্বর্ণপত্র দুটোর মধ্যে বিস্ফোরণ বৃদ্ধি পাবে, কারণ স্বর্ণপত্র দুটিতে ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পাবে। যদি একটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুকে স্বর্ণপত্রের চাকতির সাথে স্পর্শ করাই তাহলে দেখা যাবে যে বিস্ফোরণটা কমে যাবে। তাহলে বিস্ফোরণ কেন কমে যাবে? কারণ বস্তুর ঋণাত্মক আধান স্বর্ণপত্রের ধনাত্মক আধানকে কিছুটা কমিয়ে দেবে। তাহলে এইভাবে আমরা আধানের প্রকৃতি আমরা পরীক্ষা করতে পারি। আবার আমরা কি করতে পারি, পরিবাহী এবং অপরিবাহী কোনো বস্তু পরিবাহী না অপরিবাহী সেটাও আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা পরীক্ষা করে দেখতে পারি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, পরীক্ষাধীন বস্তুর এক প্রান্ত হাতে ধরে রাখতে হবে এবং অন্য প্রান্তটাকে তড়িৎবীক্ষণ চাকতির সংস্পর্শে আনতে হবে। বস্তুটি পরিবাহী হলে তড়িৎবীক্ষণের আধান তৎক্ষণাৎ পরিবাহী বস্তু এবং পরীক্ষাকারীর দেহের মধ্যে দিয়ে মাটিতে চলে যাবে। এর ফলে স্বর্ণপত্র দুটির মধ্যে বিস্ফোরণ কমে যাবে। আর বস্তুটি যদি অপরিবাহী বা অন্তরক হয় তবে তড়িৎবীক্ষণের আধান মাটিতে যেতে পারবে না এবং স্বর্ণপত্র দুটির মধ্যে বিস্ফোরণের কোনো পরিবর্তন হবে না। তাহলে এইভাবে আমরা কোনো বস্তু পরিবাহী না অপরিবাহী সেটা আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে আমরা দেখতে পারি। এখন কোনো পরিবাহী বস্তুকে যদি আমরা আধান দিই তাহলে সেই আধান অবস্থান করে পরিবাহী বস্তুর বাইরের পৃষ্ঠে। কেন বাইরের পৃষ্ঠে অবস্থান করে? তাহলে বাইরের পৃষ্ঠে অবস্থান করার কারণ হচ্ছে পরিবাহী বস্তুর মধ্যে আধান সহজেই চলাচল করতে পারে। এখন আমরা একটা পরিবাহী বস্তুকে যদি ধনাত্মক বা ঋণাত্মক আধান দিই তাহলে ওই আধানগুলো পরস্পরকে বিকর্ষণ করবে এবং তারা চাইবে পরস্পর থেকে যাতে সব থেকে দূরে থাকা যায়। এবং আধানগুলি যদি পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে তাহলে তাদের মধ্যে দূরত্বটা সব থেকে বেশি হয়। এই কারণে কোনো পরিবাহীকে কিছু পরিমাণ আধান দিলে সেই আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, পরিবাহীর ভেতরে কোনো আধান থাকে না। এখন কোনো পরিবাহীর তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান সঞ্চিত থাকে তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব আমরা কাকে বলছি? কোনো পরিবাহীর তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান সঞ্চিত থাকে তাকেই বলছি আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব। এখন ধরা যাক কোনো একটা বস্তুর মধ্যে বা পরিবাহীর মধ্যে কিউ পরিমাণ আধান আছে এবং তার বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, অর্থাৎ মোট আধান বাই ক্ষেত্রফল। হ্যালো,
আচ্ছা, আমি এটার ভিডিওটা তোদেরকে পাঠিয়ে দেবো, শুনে নেবে, ঠিক আছে? তাহলে এই আধানের তলমাত্রিক ঘনত্ব কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? আধানের তলমাত্রিক ঘনত্ব তলের বক্রতার উপর নির্ভর করে। অর্থাৎ তলের বক্রতা যেখানে বেশি হবে, আধানের তলমাত্রিক ঘনত্বও সেখানে বেশি হবে। যেমন ধরা যাক, এই ধরনের যদি একটা পরিবাহী থাকে, তাহলে এর বক্রতা এই প্রান্তে বেশি, তাহলে এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে, এবং এই প্রান্তে তলমাত্রিক ঘনত্বটা কম হবে। আবার যদি একটা আয়তাকার বা বর্গাকার যদি একটা পাত থাকে, তাহলে পাতের যে কোণগুলো, সেই কোণগুলোতে বক্রতা সবচেয়ে বেশি, তাহলে সেখানে বেশি পরিমাণে আধান সঞ্চিত থাকবে। তাহলে কর্নার গুলোতে আধানের তলমাত্রিক ঘনত্ব সবচেয়ে বেশি হবে এবং অন্য জায়গাতে কম হবে। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারছি যে আধানের তলমাত্রিক ঘনত্ব পরিবাহীর বক্রতার ওপর নির্ভর করে। পরিবাহীর বক্রতা যত বেশি হবে, যেখানে পরিবাহীর বক্রতা যত বেশি হবে, তলমাত্রিক ঘনত্ব সেখানে তত বেশি হবে, এবং বক্রতা যেখানে কম, সেখানে আধানের তলমাত্রিক ঘনত্ব কম হবে। এই চ্যাপ্টারের পরবর্তী একটা ছোট্ট অংশ বাকি থাকছে, সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব সংক্রান্ত কিছু অঙ্ক এবং বজ্রবহ, যেটা আমরা পরের দিন করব।